নির্বাচনী সভাতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ অভিনন্দন রাজসেবা জানাচ্ছি। দেশ বাঁচানোর লড়াই, লোকসভার ভোট, এলাকার জল কি হলো, এলাকার কল কি হলো, এলাকার রাস্তা কি হলো, এলাকার লাইট কি হলো, পুকুরটা সংস্কার করা হলো কিনা, কুয়োটা ঝালাই হলো কিনা, আসলে এগুলো হলো কি হলো না তার জন্য তো যে ভোটটা ছিল সেটা পঞ্চায়েত পার হয়ে গেল। কিন্তু আগামী দিনে এই কাজগুলো আদৌ হবে কিনা, আগামী দিনে এই কাজগুলো করার জন্য সরকার কোনো টাকা পাচ্ছে কিনা, আগামী দিনে এই কাজগুলোর জন্য মানুষ হাহাকার করবে নাকি সরকার নিজের থেকে এই জিনিসগুলো নিয়ে ভাববে, আগামী দিনে এইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো পলিসি তৈরি হবে না। ভোট হচ্ছে পার্লামেন্ট, তাই পার্লামেন্টের ভোটে কে দিল্লি চলে গেল ট্রেনে করে না হাওয়াই জাহাজে করে, দিল্লিতে কোন বাড়িতে কোন ফ্ল্যাটে থাকলো, পার্লামেন্টে দাঁড়িয়ে কি ভাষণ দিল, টিভিতে লোকসভার বক্তৃতা আমরা কে শুনতে পেলাম কে শুনতে পেলাম না, এমপিকে পাড়াতে পেলাম কি পেলাম না। এর সবের থেকে বড় গুরুত্বপূর্ণ হলো এমপিরা পার্লামেন্টের ভেতরে আমাদের নল কল জল লাইট রাস্তা খাবার কাজের জন্য তারা ওখানে মুখ খুলছেন কিনা, এইটা হলো সব থেকে বড় প্রশ্ন। বোলপুর লোকসভা কেন্দ্রে সাংসদরা যারা ভোটে জিতলেন, জিতে পার্লামেন্টে গেলেন, তারা বোলপুরের পাড়ার কথা পার্লামেন্টে একবারও গিয়ে ধরলেন কি? যদি ধরেছেন তাহলে এলাকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা ব্যবসার সাথে যুক্ত, যারা ছোট কাজের সাথে যুক্ত, যারা প্রতিদিন ডেলি লেবারের কাজের সাথে যুক্ত, তাদের সমস্যাগুলোর সমাধান কেন হচ্ছে না? নাকি যারা আমাদের এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে যাচ্ছেন, তার মানে ভোটের जोगानदार আমরা, अगर हम लोग ठीक कर ले के वोट नहीं देंगे तो कोई जीत कर या कोई हार कर पार्लियामेंट जा सकता है या बोलपुर में रह सकता है? नहीं। और वो ही जो काम करता है उसका पैसे का तार जोगानदार तो আমরা, আমাদের প্রত্যেক দিনের রক্ত ঘামের বিন্দু বিন্দু টাকা জমা হয়ে তবে গিয়ে সরকারের টাকা, আর তবে গিয়ে সরকারের টাকা আমাদের প্রতিনিধির মাধ্যমে সরকার তার এমপির মাধ্যমে আমাদের কাজের জন্য ফিরে বোলপুরের পাড়াতে পাঠিয়ে দেয়। তাহলে পাড়ার টাকা পার্লামেন্টে, আর পার্লামেন্ট হয়ে পাড়ার টাকা আবার ফিরে পাড়াতে এসে পাড়ার যাদের প্রয়োজন, মাচার যাদের প্রয়োজন, গায়ের যাদের প্রয়োজন, বাঁচার জন্যে, পেটের ভাতের জন্যে, হাতের কাজের জন্যে, এলাকায় শান্তি শৃঙ্খলা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে, তাহলে সেই কাজটা কেন হচ্ছে না? কেন ভোটের আগে এলেই এলাকাতে বোম পিস্তল গুলি পাওয়া যাচ্ছে? কেন কেন গোটা এলাকা জুড়ে মানুষের কাছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে? কেন রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বললে আরেকটা মানুষ ভোট পেরিয়ে যাবার দোহাই দিচ্ছেন कि इलेक्शन निकलने दो उसके बाद तुमसे बात करेंगे? क्यों? এখন তোমার সাথে কথা বললে ওরা ভাববে আমি তোমাকে ভোট দিয়ে দেবো বা আমি তোমাকে সাপোর্ট করছি, তাহলে আমার উপরে আক্রমণ হবে, আমার কাজ, আমার ভাতা, আমার বাড়ি, আমার জব কার্ড। কেন? তাহলে কি যারা ভোটে জিতে যাচ্ছে তারা এই সন্ত্রাস আর ভয় পরিবেশকে কায়েম রাখতে চাইছে? তাহলে সরকারি লোকজনেরা কোথায়? जिन लोगों को नौकरी मिलता है, যাদের বেতন আমাদের টাকাতে হয়, तारा सरकारी जो लोग हैं, सरकारी जो कर्मचारी हैं, सरकारी जो नौकरी करते हैं, आज उन लोगों के सामने बस यही कुछ रास्ता बाकी पड़ा है। क्या कि देशेर सरकार बा राज्येर सरकार एरा एदेरके नियोग करेছে আর বলেছে যে হয় তোমাকে আমার সাথে চুরি করতে হবে। দুই, তুমি যদি চুরি করতে না পারো তাহলে আমার চুরির থেকে তোমাকে একটু ভাগ দিয়ে দেবো, তোমাকে চুপ করে বসে থাকতে হবে। তিন, তুমি যদি ভাগ নিতে না চাও, শুধু চাকরিটা বাঁচিয়ে মাথা নামিয়ে তুমি থাকো,
থাকো। আর 4, তুমি যদি এর প্রতিবাদ করো তাহলে তোমার চাকরি থেকে বাইরের দরজাটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। কোনো জনপ্রতিনিধির কাজ সরকারি কর্মচারীদেরকে, পুলিশ, বিডিও, এসপি, ডিএম, পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত কোনো জনপ্রতিনিধির কাজ নয় যে মানুষের অধিকারের বাইরে, মানুষের অধিकारকে সুরক্ষিত করার বাইরে এদেরকে দিয়ে কাজ করাবে। अंजाम क्या हुआ? आज इस देश को बचाने वाला से इस देश को बेचने वाला लोगों का संख्या पार्लियामेंट में ज्यादा हो गया। एक एक स्टेशन 400, 300, 500 কোটি টাকা করে বরাদ্দ করছে, দিয়ে স্টেশনটাকে ঝাঁ চকচকে বানাচ্ছে, ছবি আঁকছে, সিসি ক্যামেরা বসিয়েছে, ফুল গাছের টব লাগিয়েছে, দিয়ে বলছে যে এটা বিশ্বমানের স্টেশন হবে। लेकिन स्टेशन में जो चाय बेचने जाता है, स्टेशन में जो पानी बेचने जाता है, স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মে বাথরুমে যারা বাথরুমে পায়খানা পেচ্ছাপ করতে যায়, তার বাইরে যে ছেলেটা যে মেয়েটা বসে 2 টাকা 5 টাকা 10 টাকা নেই, তাদের জীবনটা কবে বিশ্বমানের হবে? তারা তো বেঁচে থাকতে পারছে না। ये पूरा देश भर में बीजेपी का पार्टी बोला कि भारत के हमरा विश्व गुरु बनिए देवो, बोला था ना, बीजेपी का पार्टी बोला था ना कि भारत को विश्व गुरु बनाने जाएंगे हम लोग। तो भारत को विश्व गुरु बनाने जाने वाला पार्टी आज पूरा भारतवर्ष को 5 किलो राशन के लिए रेशन दुकानेर बाइरे एक छोटो थली निये दाঁড় करिए दिएছে। কি চাইছে এরা? শুধুমাত্র এই বোলপুর লোকসভাতে এই আমরা যারা আজকে মঞ্চে বসে আছি, যিনি সভাপতি তিনি মুসলিম, শ্যামলী প্রধান, তার কাস্ট আপনারা জানেন, রামচন্দ্র ডোম আদিবাসী সম্প্রদায়ের তার পরিবার, আমি মীনাক্ষী মুখার্জি ব্রাহ্মণ হিন্দু পরিবারে আমার জন্ম, ওয়াসিফ ইকবাল আমাদের এই এলাকার এই এরিয়া কমিটির সেক্রেটারি, মুসলিম বাড়ির ছেলে। कोई पार्टी आएगा और आकर बोलेगा कि শ্যামলী নয়, রামচন্দ্র ডোম নয়, সভাপতি নয়, ওয়াসিফ ইকবাল যে মুসলিম ঘরের একটা ছেলে সে নয়, গোটা দেশটাকে একমুখী দিকে আমরা নিয়ে যেতে চাইব, সেটা হিন্দু হোক সেটা মুসলমান হোক। কোভিড পেরিয়েছে তো, ভ্যাকসিন নিয়েছি তো, কেউ নিয়েছি কেউ নিইনি, কেউ পাইনি, এই নানান ভাগ আছে আমাদের মধ্যে। কিন্তু যখন কোভিডের ভ্যাকসিন দিচ্ছিল আর মানুষ যখন ভয় পাচ্ছিল যে ভ্যাকসিন নেব কি নেব না, আর এক অংশ ভ্যাকসিন চেয়েও পাচ্ছিল না যে পাবো কি পাবো না, তখন ডাক্তারবাবুরা বিজ্ঞানীরা বললেন যে ভ্যাকসিন সবাইকে নিতে হবে। কেন? কেউ কেউ বলল যে আমার কোভিড হয়নি, আমার হবেও না, আমি নেবও না। আর কেউ রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন করে গেল, সে আর ভ্যাকসিন পেল না, কারণ সে কিনতে পারলো না। ফ্রি ভ্যাকসিনের জন্য রাস্তায় আর হেলথ সেন্টারের বাইরে তারা দাঁড়িয়ে থাকলো। তখন ডাক্তারবাবুরা বললেন যে দেখো, সবাই যদি সুরক্ষিত না হয় তাহলে কিন্তু কেউ ভালো থাকবে না। শুনতে কথাটা খুব খটোমটো, কিন্তু খুব যুক্তিপূর্ণ আর ভালো গুরুত্বপূর্ণ কথা, যে সবাই যদি ভ্যাকসিন না পায় আর আমি যদি একা ডবল ডোজ নেওয়ার পরে বুস্টার নিয়েছি, আর আমি যে পাড়াতে, যে পরিবারে, যে গাঁয়ে, যে ওয়ার্ডে, যে পঞ্চায়েতে থাকি, সেখানে যদি সবাই ভ্যাকসিন না পেয়েছে তো আমি বুস্টার কেন? বুস্টারের দাদু ঠাকুরদা নিয়ে নিল, আমি বেঁচে থাকবো না। কারণ সবাই যদি ভালো থাকে তবে আমি ভালো থাকবো। लेकिन इस देश का सरकार बीजेपी का पार्टी वो लोग बोल रहे हैं कि সবাই না ভালো থাকলেই হলো, আমরা একটা নির্দিষ্ট ধর্মের, সেই ধর্মের একটা দেশ তৈরি করব। সম্ভব? क्या चाहते हैं वो लोग? बीजेपी का पार्टी কি চাইছেন? নিজেরা মারামারি করে মরি? কে নিজের ভিটে মাটি ছেড়ে চলে যাবে শেষ অবধি লড়াইয়ে না দেখে? কার জন্য আপনি স্কুল কলেজ হসপিটাল তৈরি করবেন? নির্দিষ্ট একটা জাতি, নির্দিষ্ট একটা ধর্মের নামে অন্য ধর্ম, অন্য জাতির লোকগুলোকে তাদের
দিচ্ছেন না? मारामारी करबे, मारपीट करबे, एके अन्य के खून करबे। ये कौन सा देश का पिक्चर आप लोग हम लोगों के सामने लाना चाहते हैं? कौन देशेर कथा बोलছেন राजनैतिक हिंदुत्वेर नामे? ए हिंदू धर्मेर हिंदू नय, ए हिंदू राजनैतिक हिंदू जे राजनीतिते गोटा भारतवर्षेर साधारण खेते खाওয়া মেহনতি মানুষের তার পেটের ভাত, হাতের কাজ আর মাথার ছাদটা কেড়ে নেওয়ার পরিকল্পনা। কোন দেশের চিত্র আমাদের চোখের সামনে আঁকতে চাইছেন? যে দেশে আমাদের মাদেরকে উলঙ্গ করে হাঁটানো হয় মণিপুরের মতো, আর আমাদের মাদেরকে যখন ন্যাংট করে হাঁটানো হচ্ছে তখন সেই মায়ের ছেলেরা তাদের ছবি তুলে ভিডিও করে গোটা দেশে প্রচার করছে। এই দেশে ছবি আঁকতে চাইছেন? कौन सा देश का तस्वीर हम लोगों को आप लोग दिखाना चाहते हैं? जिस देश में একটা মায়ের পেট থেকে, তাও এরকম পেট নয়, একটা পোয়াতি মা তার পেট থেকে একটা বাচ্চাকে ত্রিশূলে করে বের করে নিয়ে মিছিল করছে, আর পুলিশ মাথা নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আর মত্ত উল্লাসের মতন একদল মানুষ একটা পেট থেকে বাচ্চাকে বের করে আর ত্রিশূল নিয়ে মিছিল করছে। যারা মিছিল করছে তাদের নাম বিজেপি। আর যে মা তার পেট থেকে বাচ্চাটাকে বের করলো সেই মা তার ধর্মটা শুধু মুসলমান। এই দেশ कौन सा देश का तस्वीर आप लोग हम लोगों के सामने लाना चाहते हैं? একজন মাস্টার মশাই, একজন দিদিমণি, তার কাজ কি হয়? তার কাজ হয় গোটা সমাজের যারা কারিগর হবে তাদেরকে গড়ে তোলা। সমাজ গড়ার কারিগর বলে মাস্টার মশাই দিদিমণিদেরকে। জাত পাত ধর্ম সব কিছুর উপরে উঠে বাচ্চাদেরকে স্নেহে বাবার মতন মায়ের মতন আগলে রেখে তাদেরকে লেখাপড়া শেখানো হয়। সেই মাস্টারদের ভেতরে আপনারা কি ঢোকাচ্ছেন? যে মাস্টারটা একটা বাচ্চা সে নিচু জাতির হয়ে যাওয়ার জন্যে, আর মাস্টারটা বড় উঁচু জাতির হয়ে যাওয়ার জন্যে নিচু জাতির স্টুডেন্টটা, ছাত্রটা মাস্টারের কলসি থেকে জল খেলো বলে মাস্টার তার সব শিক্ষা দীক্ষা ভুলে গিয়ে সেই বাচ্চাটাকে পিটিয়ে মেরে দিল। এই দেশ চাইছে মোদি, এই দেশ চাইছে যোগী, এই দেশ চাইছে যে দেশে নতুন করে কোনো চাকরি হবে না, এই দেশ চাইছে যে দেশে আমাদের লেখাপড়ার সিলেবাস পাল্টে দেবে, এই দেশ চাইছে যে দেশে সেনাতে পর্যন্ত পার্মানেন্ট রিক্রুটমেন্ট হবে না, 4 বছরের জন্য অগ্নিবীরের চাকরি হবে। এই দেশ নতুন করে চাকরি বাকরির জায়গা তৈরি না করে সেখানে পোস্টাল, প্রতিরক্ষা, রেল, বিএসএনএল, নদী नाला जंगल सब बंद कर देवे। कौन सा देश का तस्वीर हम लोगों के सामने आप लोग लाना चाहते हैं? ये बीजेपी का पार्टी যে 2021 সালে 100 দিনের কাজটাতে গ্রামীণ রোজগার যোজনাটাতে 93-98 হাজার কোটি ছিল আমাদের पैसा। मोदी का बाप का दाराओं का पैसा नहीं है, जनता का पैसा जनता के हाथ में रोजगार देने के लिए 2021 সালে যেটাতে 98 হাজার কোটি টাকা ছিল 2022 সালে সেটাতে 73 হাজার কোটি টাকা কমিয়ে দিল। কোন আক্কেলে? বুঝিয়ে সবাই जो लोग भाजपा करते हैं बीजेपी करें, আপনাদেরকে আমরা প্রশ্ন করতে চাইছি। এই তো ইলামবাজার বোলপুর লোকসভা কেন্দ্র নদীর ঘাটগুলোতে ইলিগাল পদ্ধতিতে বালি তুলে নিয়ে যাচ্ছে। কোন নদী ঘাটে জেসিবি লাগিয়ে বালি তোলার প্রভিশন আছে আর আইন আছে? পুলিশের চোখের সামনে জেসিবি নামিয়ে বালি তুলে নিয়ে যাওয়া হবে কেন? এটা তো বেআইনি। ওই ভুড়ি বাড়াও আর বেআইনি কাজে পুলিশ যুক্ত থাকো, আর বউ প্রতি সপ্তাহে ভুড়ি বেড়ে যাওয়ার জন্য জামাতে বোতামে সেলাই করে দিবে। এই তো পলিসি। জিজ্ঞেস করুন বিজেপির পার্টিটাকে, তোমরা লড়তে চাইছো তৃণমূলের সাথে। শুধুমাত্র এই বোলপুর লোকসভা কেন্দ্রে প্রায় 4000 হ্যাচারিতে যারা কাজ করতো শ্রমিকরা, তারা তাদের কাজ হারালো। তাদের কাজের কি ক্ষতিপূরণ আর তাদের কাজের কি পুনর্বাসন হবে? आया मजदूरी किया, इच्छा नहीं हुआ, हाथ जोड़ दिए या लाठी मेरे তাদেরকে ভাগিয়ে দিলাম। আর সরকার 92-14 তলায় নাকে তেল দিয়ে এসি ঘরে ঘুমাবে? ঘুমাবে তারা?
তাহলে যখন প্রতিদিন কাজের জায়গা কমছে, প্রতিদিন এ রাজ্যে এ দেশে কৃষিতে লাভ নেই, প্রতিদিন এ গোটা দেশে প্রায় 35 জন কৃষক নিজের জমি নিজের ফসল নিজের রাখতে পারছে না বলে সুইসাইড করছে। हर साल जिस देश में 1,75,000 মানুষ সুইসাইড করছে, যার মধ্যে প্রায় 12-13 হাজার ছাত্রছাত্রীরা সুইসাইড করে নিচ্ছে, বেকার ছেলেমেয়েরা 14-15 হাজার করে সুইসাইড করে নিচ্ছে, সেই দেশে বিজেপির পার্টি, মোদি গভর্নমেন্ট, যোগী অমিত শাহ, এখানকার তৃণমূলের এবং বিজেপির নেতাদেরকে আমরা প্রশ্ন করছি, যদি বুকের পাটা আছে পার্টি অফিসে, আজ সন্ধ্যাবেলা গিয়ে নেতাদেরকে জিজ্ঞেস করো যে যখন কোথাও কাজ নেই তখন 98,000 কোটি টাকা 2021-এ, 2022-এ 73,000 কোটি টাকা হাতে নাকলে 2023 সালে 60,000 কোটি টাকা তুমি প্রতি বছর টাকার কাটেলমেন্ট করছো। তাহলে তুমি কি চাইছো? গ্রামের বেকার ছেলেমেয়েরা 100 দিনের জব কার্ড না পেয়ে হয় বাইরের রাজ্যে পড়ে থাকুক, নইলে তোমার ভোট লুটে সাহায্য করুক, নইলে গরু পাচারের সঙ্গে যুক্ত হয়ে যাক, বালি পাচারের সাথে যুক্ত হয়ে যাক, লোহা পাচারের সাথে যুক্ত হয়ে যাক, নইলে বিজেপির ওই যুব নেত্রী জুহি চৌধুরীর মতন বাচ্চা পাচারের সাথে যুক্ত হয়ে যাক। রোজগার যদি না থাকে এ পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বেআইনি পথে নাম লেখাতে বাধ্য। চোখের সামনে যখন বাপ বিনা ওষুধে ছটফট করবে, চোখের সামনে যখন বাড়িতে বাচ্চা ছেলে মেয়েটা না খেতে পেয়ে মরবে, তখন ঘরের জোয়ান ছেলে মেয়েগুলো যাদের ইনকাম করার কথা, যাদের সংসার পরিচালনার কথা, সে যদি সৎ পথে রোজগারের জায়গা না পায়, পরিবার বাঁচানোর জন্যে তাদেরকে অসৎ পথে যুক্ত হতে হয়েছে। গরু এমনি এমনি পাচার হয়ে গেল বীরভূমে, যদি পুলিশ সাথ না দিয়েছিল। বাংলাদেশের বর্ডারে এমনি এমনি গরু পাচার হয়ে গেল, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের বিএসএফ ফোর্সরা এই তৃণমূলের নেতাদের সাথে তারা টাকা চুক্তি না করেছিল, গরু পাচার এমনি হয়ে গেল। অনুব্রত একা ট্রাকে গরুগুলোকে তুলতো, গাড়িতে চাবি দিত, একা স্টিয়ারিং চাপাতো, একা যেত আর একা গরুগুলোকে নামিয়ে একটা থুতু দিয়ে নোট গুনতো নাকি? তাহলে গোটা এলাকার সৎ পথে রোজগারের জায়গা না পাওয়া আমার বাড়ির আপনার বাড়ির বেকার ছেলেমেয়েগুলোকে বাধ্য করেছিল যে যদি বাঁচতে চাও সৎ পথে রোজগার নেই, তোমাকে অসৎ পথে এসে আমার সাথেই পাচারের কাজে যুক্ত হতে হবে। কারণ ওই দেখো খাকি বর্দি পাড়া পুলিশ ও পাচারের কাজ করছে, ওই দেখো বর্ডারে থাকা বিএসএফ ও পাচারের কাজ করছে। তখন এই গোটা রাজ্যের বেকার ছাত্র যুবরা তারা দেখলো যে আর কোনো উপায় নেই, দুটোই উপায়, হয় সুইসাইড করো নইলে এদের সাথে পাচারের কাজে যুক্ত হয়ে যাও। আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা কি চাইছেন? এ পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা সুইসাইড করেনি? আপনারা কি চাইছেন? এ পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তারা বেআইনি পথে, 2 নম্বরই পথে, দুর্নীতির পথে, ঘুষের পথে নিজেদের নামটা লিখিয়ে নিক? যদি চান যে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা সব কটা দুর্নীতিগ্রস্ত, 2 নম্বরই আর বেআইনি রাস্তায় চলে যাক, তো চলে যান তৃণমূল বিজেপির দিকে। বাজারের রাস্তা খোলা আছে, বাঁচতে পারবেন কিনা আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা আপনাদেরকে বলছি, শ্যামলী প্রধান, রামচন্দ্র ডোম, বাম কংগ্রেসের নেতারা মঞ্চে আছেন, গৌতম ঘোষরা, তাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, রাস্তার লড়াইটা লড়তে আমরা জানি। আর পার্লামেন্টের ভেতরে যখন লাল झंडे वाले शेर का बच्चा लोग जाएगा, তখন बंदर का उछल कूद बंद भी हो जाएगा। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য পার্লামেন্টে নীতি আইন প্রণয়ন করতে এবং নির্ধারণ করতে আমরা বাধ্য করব। কাল টিভি দেখেছিলেন সকাল থেকে মুর্শিদাবাদের ভোট কি হলো, দেখেননি?
এবিপি আনন্দ সারাক্ষণ দেখালো, আর হিটলার সরকার বলছে কেঁদে কেঁদে, জানো মা আমাকে সেলিম মেরেছি, জানো মা আমাকে সেলিম মেরেছি। দেখেননি? শুনুন, সন্ত্রাসের ঘর বলে কিছু থাকে না, থাকে যদি সেটা হলো মানুষের জমি, মানুষের মেরুদণ্ড, মানুষের মাথা আর মানুষের সাহস। তাই যখন ভোট লড়ে করে নেবার কমরেড নেতারা আর মানুষরা যখন রাস্তার দখল নেয়, তখন ভোট লুট করনেওয়ালারা রাস্তার পিছন দিকে পালিয়ে গিয়ে আর কেঁদে কেঁদে বলে যে আমাকে মেরেছে। লাল ঝান্ডারা আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষেরা তারা যদি ঠিক করে নেয় যে আমরা নিজেদের দায়িত্বে আমরা সুষ্ঠুভাবে ভোট করাবো। তোর কমরেড রামচন্দ্র ডোম আমাদেরকে বললেন যে এই প্রথমবার হলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যে বিনা রক্তপাতে একটা ভোট হলো। লাল ঝান্ডারা বাম কংগ্রেসরা দায়িত্ব নিলে রক্তপাতহীন রাজনৈতিক লড়াই হয়। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, বাম কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের আবেদন, বোলপুর লোকসভা কেন্দ্রে 13 তারিখে রাস্তার দখল নিয়ে প্রমাণ করে দিন বোলপুরেও রক্তপাতহীন ভোট হবে, আর মানুষের মতন মানুষরা নিজেদের দায়িত্বে নিজেদের অধিকারকে অর্জন করে নেবার জন্য ভোট করাবে। সাহস 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 শেষ কথা বলবে, আর মানুষের মতন বেঁচে থাকার অধিকার বোধ কথা বলবে। अरे कौन टीएमसी ये बीजेपी वाले लोगों के साथ लड़ने जाएंगे? कौन बीजेपी? दुनियार भाईपो भागाड़े जाक, आमार भाईपो बेचे थाके, এই থিওরিতে তো চলছে যে রাজ্যের সরকার। এর বাইরে আর কোনো থিওরি আছে? कौन सा नियत से चल रही है पश्चिम बंगाल का सरकार, যেখানে 8000 স্কুল বন্ধ হয়ে গিয়ে 21000 মধ্যে দোকান খুলে যায়? কোন পদ্ধতিতে, কোন নীতিতে পশ্চিমবঙ্গের সরকার চলছে? কোন পদ্ধতিতে? যেখানে 26,000 ছেলে মেয়ের স্কুলের মাস্টারমশাই দিদিমণি গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি চলে যায়। আরে ঘুষ নিলে তুমি, ঘুষের টেবিল খুললে তুমি, ঘুষ দিতে বাধ্য করলে তুমি, আর শাস্তি পাবে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলো। এসএসসির কমিশন তো প্রতিদিন ভুলে যাচ্ছে সকালে কি বলছে আর রাতে কি বলছে। এতদিন বলছিল চালের সঙ্গে কাপড় পড়ে আছে, আমি আলাদা করতে পারছি না। আমরা বললাম আসো বোলপুরে, বর্ধমানে, আমাদের গায়ে আমাদের মায়েরা কুলাতে করে পাছড়ে পাছড়ে কি করে চাল থেকে কাপড় আলাদা করতে হয় দুদিনে শিখিয়ে দিবে। তারপরে দেশের সরকার বলল যে যোগ্য প্রার্থীদের পাশে আমি আছি। সাথে সাথে এসএসসির কমিশন বলতে শুরু করলো যে আমি পাথর আর কাপড় আর চাল আমি আলাদা করে ফেলেছি। আমরা বলছি মোদি তোমাকে কি পুরিয়া খাওয়ালো? এতদিন পর্যন্ত বলছিলে চাল আর কাপড় আলাদা করতে পারছি না, আর মোদির পুরিয়া খাওয়াতে তুমি সাথে সাথে চাল আর কাপড় আলাদা করতে পারলে? তুমি যাই করো তোমার জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। বাড়ির লোককে আর পাড়ার লোককে বলে দিও ফুল বেলপাতা নিয়ে যাতে দাঁড়িয়ে থাকে। অন্যায় করছে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের সাথে, অন্যায় করছে পশ্চিমবঙ্গের বাপ কাকাদের সাথে, যারা পেট কেটে পকেট কেটে নিজেদের শখ আহ্লাদ প্রয়োজন সব কিছুকে তাকে তুলে রেখে শুধুমাত্র সৎ পথে ছেলে মেয়ে একটা কাজ পাবে তার জন্য প্রত্যেক দিন কষ্ট করে রাত জেগে দিন জেগে পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলোকে লেখাপড়া করাচ্ছে। আর পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলো যে স্কুলে লেখাপড়া করতে যাচ্ছে সেই স্কুলে দিদিমণি ফেল করা মাস্টার দিদিমণিদেরকে পাঠিয়ে দিচ্ছে। কি পড়বি পড়, কি শিখবি সে। অন্যায় করছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সাথে, স্কুলগুলোকে ভেঙে দিচ্ছে, স্কুলের প্রতি মানুষের আস্থা তুলে নিচ্ছে। এই কোন তৃণমূল লড়বে এই বিজেপির সাথে? নিজের ঘরের লোক নাই, পরের ঘর থেকে ভাড়া করে লোক এনে বলছে বিজেপির সাথে লড়বো। 1 ডজন নেতাকে ভোটে টিকিট দিয়েছে যেগুলো সব বিজেপিতে মুখ কালো করেছে এতদিন। এক গাদা বিজেপির নেতাকে, তার নাম নদিয়ার মুকুটমণি অধিকারী হতে পারে, 2021-এ পদ্মফুলের বিধায়ক, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক পদ্মফুলের কৃষ্ণ কল্যাণী জোড়াফুলে ভোট চাইছে, আসানসোলের শত্রুঘ্ন সিনহা বিজেপিতে মুখ কালি করে নিয়ে চলে এসেছে, আজও মোদি গুণ গাইছে কিন্তু জোড়াফুলে ভোট চাইছে, দুর্গাপুরের কীর্তি আজাদ তৃণমূল বিজেপি করে
যায় না। পলিসি আলাদা না। আমি আমার কথা শেষ করব। তৃণমূল আর বিজেপির যে সমস্ত নেতা কর্মীরা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, আজকে এই গোটা পশ্চিমবঙ্গে আমাদের গোটা প্রত্যেকটা বাড়ির সবথেকে যে জিনিসটাতে আমাদের প্রাণ চলে যাচ্ছে সেটা হলো জিনিসপত্রের দাম। ওষুধের দাম বেড়ে গেল কারণ তোমরা পয়সা নিলে, খাবারের জিনিসের দাম বেড়ে গেল তোমরা জিনিসপত্রের দাম কমাতে পারছো না বলে। চাষিরা তাদের ফসলের দাম পাচ্ছে না কারণ সরকার কিনছে না বলে চাষিদের কাছে। ইলেকট্রিক বিলের দাম হু হু করে বাড়িয়ে দিলে কারণ ইলেকট্রিকের কোম্পানির কাছে তোমরা হাওয়াই জাহাজে চেপে ভোটের প্রচার করবে বলে পয়সা নিয়েছো, তাই আমার ইলেকট্রিক বিলের দাম বেড়ে গেল। স্কুলের বই খাতাতে তোমরা 5% জিএসটি বসিয়ে দিলে জিনিসপত্রের দাম বেড়ে গেল। এই জিনিসপত্রের দাম কমানো সম্ভব কি সম্ভব নয়? পায়ে পাড়াতে গাঁয়ে যখন আমরা ঘুরছি তখন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, বয়স্ক লোক, এক ভদ্র মহিলা ঠাকুমার বয়সী, সে এসে বলছে যে ভোট দিতে দিতে বুড়ো হয়ে গেলাম কিন্তু জিনিসের দাম কমছে না। জিনিসের দাম কমা সম্ভব কি সম্ভব নয়? কি মনে করছেন? আমরা আপনাদেরকেও ভাবতে বলবো, তৃণমূল বিজেপির নেতা ছেলে ছোকরাদেরকেও ভাবতে বলবো, ভেবে দেখো জিনিসের দাম কমানো সম্ভব কি সম্ভব নয়। গোটা দুনিয়ার বাজারে পেট্রোল ডিজেলের যা আজকের ডেটের দাম তাতে 1 লিটারে 40 থেকে 44 টাকা দাম হয়। তাতে কিছু খরচ জোড়ে তারপরে যদি আমরা ধরি তো তাহলে সেটা 46 টাকা দাম হয়। আমরা যদি তার সাথে জিএসটি বসিয়ে দিই 28%, তাহলে সেটার দাম হয় 48 থেকে 49 টাকা। 28% জিএসটি বাদ দিয়ে দিলাম, যদি 50% জিএসটি বসাই সব কিছুর নিয়ম তোয়াক্কা না করে, তাহলে তার দাম হয় 50 থেকে 52 টাকা। পেট্রোল ডিজেল কত টাকায় কিনছেন? কত টাকায় কিনছেন? তাহলে যে পেট্রোল ডিজেলটার দাম 50 থেকে 52 থেকে 55 টাকা, সেটা ডবল দামে আমরা কিনছি। তো তাহলে এই পয়সাটা যাচ্ছে কোথায়? এই পয়সাটা তো সরকারের ঘরে যাচ্ছে না, কারণ সরকার তো পেট্রোল ডিজেল কেরোসিনের উপর জিএসটি বসায়নি। তাহলে পয়সাটা কার ঘরে যাচ্ছে? মোদি আর দিদির বন্ধু আম্বানি আর আদানি আর মহুয়ার বন্ধু হীরানন্দানির কোলে, এদের কোলে যাচ্ছে পয়সা। যতদিন ইউপিএ গভর্নমেন্ট ছিল আর বাইরে থেকে 61টা লাল ঝান্ডার এমপি কংগ্রেসের সরকারটাকে, ডক্টর মনমোহন সিংয়ের সরকারটাকে বাইরে থেকে সমর্থন জানিয়েছিল কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে, তখন এই আমাদের সাংসদরা আর কংগ্রেসের সাংসদরা মিলে বলেছিল যে পেট্রোল ডিজেলের দামটা কেউ বাজারে ঠিক করবে না, সরকার ঠিক করবে। আর পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যবের থেকে লাল ঝান্ডার সংখ্যা কমে গেল, কংগ্রেসের শক্তি কমলো, এরা এসে বলল যে সরকার দাম ঠিক করবে না, দাম ঠিক করবে প্রাইভেট আর বাজার, যে বাজারে ব্যবসা করার জন্যে মোদি, অমিত শাহ, এদের বন্ধুরা আম্বানি আদানিরা বসে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, অধীর চৌধুরীরা তো পার্লামেন্টে আছেন বিদায়ী সাংসদ, এরপর তো শ্যামলী প্রধান, মোহাম্মদ সেলিম সহ এ গোটা পশ্চিমবঙ্গ, এ গোটা ভারতবর্ষ থেকে একাধিক বাম কংগ্রেসের এমপিরা যাবে পার্লামেন্টে, আর এদের কলার ধরে পেট্রোল ডিজেলের উপরে জিএসটি বসিয়ে আম্বানি আর আদানিদের পকেট গরম করার রাজনীতি বন্ধ করতে হবে, তবে গিয়ে পাড়াতে মাচিস আর বিড়ির দামটা কমবে। আর যদি দাম না কমে কেউ বাঁচতে পারবে না। তাই ভোট এই রোদের মধ্যে আমার ভাষণে হবে না, ভোট হবে আমাদের কোমরের দমে আর আমাদের মেজাজে আর আমাদের বুকের শক্তিতে। তাই আপনাদের কাছে আমরা আবেদন করতে এসেছি, জিনিসপত্রের দাম কমিয়ে আমাদের বেকারদের হাতে সৎ পথে রোজগার করার
এবং মাথা উঁচু করে বেঁচে থাকার মতন একটা কাজের জায়গা তৈরি করে দিতে কমরেড শ্যামলী প্রধানকে 13 তারিখ ইভিএমে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি 24-এ শ্যামলী প্রধান বোলপুর থেকে আর 26-এ দিদিমণির সরকারটাকে তুলে ফেলে দেবে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব মেহনতি কৃষক শ্রমিকরা। আর সেই দিনের জন্য 13 তারিখ রাস্তাতে থাকুন, পুলিশের ছাতার তলায় ভোট হবে না, ভোট হবে আমাদের অধিকারে বেঁচে থাকার বোধ বুদ্ধিতে। তাই আপনাদের শুভ বুদ্ধি আর বোধ বুদ্ধির উপরে বিচার করে আমরা এক বুক আশা নিয়ে আর এক বুক নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার মতন পরিবেশ পাবো, এই আশা আপনাদের উপরে রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, বাম কংগ্রেস জোট জিন্দাবাদ।